হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। চলো, আজকে তোমাদের আমি যে টপিক আলোচনা করব সেটা হচ্ছে 1857-এ যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের কারণগুলো তো তোমাদের এর আগের ক্লাসে আমি বলেই দিয়েছি। তো আজকে এই বিদ্রোহের যে ফলাফল এবং এর প্রভাব সেগুলোই কিন্তু আজকের ক্লাস আলোচনা করব। তো ক্লাসটা স্কিপ না করে তোমরা কিন্তু পুরোটা দেখো, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, 1857-এ যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহটা বলা হয় হচ্ছে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা সিপাহী বিদ্রোহ। এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলতে পারো, ঠিক আছে? যদিও বা এই বিদ্রোহটা সফল হয়নি, কিন্তু ভারতবাসীদের মনে এই বিদ্রোহ একটা কিন্তু গভীর ছাপ ফেলতে সক্ষম হয়েছিল এবং ভারতের রাজনৈতিক বলো, প্রশাসনিক বলো, সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের ওপর কিন্তু গভীর প্রভাব ফেলেছিল। এবং আমরা দেখি যে এই বিদ্রোহের পরেই ভারত শাসন ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল কিন্তু ব্রিটিশরা, যেটা ভারতবর্ষের জাতীয়তাবাদের বিকাশে বলতে পারে একটা গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছিল। আচ্ছা, দেখো ফলাফলগুলো কি কি। প্রথমে কি বলেছে? ব্রিটিশ শাসনে সরাসরি নিয়ন্ত্রণ। এতদিন ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমস্তটা দেখাশোনা করতো, কিন্তু এই বিদ্রোহ দমন করার পরে কি হয়েছিল, ভারতকে শাসন করার যে দায়িত্ব সেটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ব্রিটিশ সরকার নিজের হাতে তুলে নিয়েছিল। এবং এই সময় আরও অনেক কিছু আনে, যেরকম মনে করো যে 1858-এ ভারত শাসন আইন এসেছিল। তারপরে হচ্ছে গভর্নর জেনারেলকে ভাইসরয় উপাধি দেওয়া হয়েছিল এবং প্রথম ভাইসরয় করা হয়েছিল লর্ড ক্যানিংকে, ঠিক আছে? ভারতবর্ষে হচ্ছে কুইন এলিজাবেথের কুইন ভিক্টোরিয়ার শাসনকাল শুরু হয়েছিল। এছাড়া ব্রিটিশ পার্লামেন্টে কি করা হয়? ব্রিটিশ পার্লামেন্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সমস্ত ক্ষমতা নিয়ে ব্রিটিশ সরকার সমস্ত ক্ষমতা কিন্তু নিজের হাতে তুলে নেয়। এবং বলতে পারো যে এই সময় থেকেই হচ্ছে ব্রিটিশ শাসনের আইনটা নতুন করে কিন্তু ভারতবর্ষে লাগু হয়ে গেছিলো, যেটা পরবর্তীকালে হয়তো আরও অনেক প্রবলেম ক্রিয়েট করেছিল এবং ভারতবাসীদের মনে হচ্ছে এই ইংরেজদের প্রতি যে বিদ্বেষ সেটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করেছিল। আচ্ছা, দেখো 2 নম্বরে কি বলেছে? ভারতীয় সেনাবাহিনীর পুনর্গঠন এবং কড়াকড়ি। বিদ্রোহের কারণে ব্রিটিশরা ভারতীয় সেনাবাহিনীতে বড় পরিবর্তন আনে, যাতে ভবিষ্যতে আর এ ধরনের বিদ্রোহ না হতে পারে, বা হলেও যেন সেটাকে প্রতিরোধ করা যায়। প্রথমে কি করেছিল? সেনাবাহিনীতে ভারতীয়দের সংখ্যা কমিয়ে ব্রিটিশদের সংখ্যা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? ভারতীয় সৈন্যদের মধ্যে হিন্দু ছিল, মুসলিম ছিল, শিখ ছিল, গোর্খা ছিল। ওদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয় যাতে ওরা একত্রে আর বিদ্রোহ করতে না পারে। এছাড়াও ভারতীয়দের উচ্চপদস্থ সেনাপদ থেকে সেনাপদে নিয়োগের তো কোনো অপশন ছিল না, ওদেরকে কোনো উচ্চপদস্থ চাকুরিতে অংশগ্রহণ করার বা নিয়োগ করার কোনো ব্যবস্থা ছিল না। এর ফলে কি তারা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণেরও সুযোগ পেত না, যেহেতু ভারতবাসীদের উচ্চপদস্থ এক্সিকিউটিভ পোস্টে ওরা খুব একটা সুযোগ পেত না, তাই ওরা বিভিন্ন প্রশাসনিক কাজে অংশগ্রহণ করতে কিন্তু পারতো না, বঞ্চিত ছিল। 3 নম্বর কি? রাজন্যবর্গের প্রতি নতুন নীতি। এই বিদ্রোহের সময় বিভিন্ন দেশীয় কিংরা কিন্তু ব্রিটিশদেরকে সাহায্য করেছিল, ওদেরকে আর কি সাপোর্ট করেছিল, এবং তাই ওরা সেই সমস্ত দেশীয় রাজাকে হাতে রাখার জন্য কি করেছিল? কিছু নিয়ম নীতি পরিবর্তন করেছিল। যেরকম প্রথম হচ্ছে ডক্টরিন অফ ল্যাপস, ঠিক আছে? কোনো রাজ্য শাসকের উত্তরাধিকার সূত্রে সিংহাসন বসার অধিকার কেড়ে নেওয়া হবে না, বা ডক্টরিন অফ ল্যাপস যে সত্যবিলোপ নীতি যেটা চালু করেছিল লর্ড ডালহৌসি, সেটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়। এছাড়াও কি করা হয়েছিল? কিংদেরকে ব্রিটিশদের পক্ষে অবিডিয়েন্ট থাকার জন্য কিন্তু পুরস্কৃত করা হয়েছিল। এটা সম্পূর্ণ কিন্তু তাদেরকে হাতে রাখার জন্য। আচ্ছা, 4 নম্বরে বলেছে ভারতীয় সমাজ এবং অর্থনীতির ওপর প্রভাব। কি করেছিল? তারা ভাবলো যে ভারতীয়দের ওপরে আরও একটু কঠোর হওয়াটা প্রয়োজন, ঠিক আছে? কারণ এই বিদ্রোহের মাধ্যমে কিন্তু ব্রিটিশরা কি করেছিল? তারা ভারতীয়দের ওপর পুরোপুরি বিশ্বাস হারিয়ে ফেলেছিল এবং তারা করের বোঝা বাড়িয়ে দেয়, তারা বিভেদ নীতি চালু করে, তারা শোষণ নীতি আরও বেশি জোরদার করে, এবং কি করে? তারা কৃষি নির্ভর অর্থনীতিটাকে পরিবর্তন করে শিল্প নির্ভর অর্থনীতির প্রতি বেশি মনোযোগ দেয়, এবং এর ফলে যে ক্ষুদ্র ভারতীয় শিল্পগুলো আছে, কুটির শিল্প আর অন্যান্য শিল্প, সেগুলো কিন্তু মুখ থুবড়ে পড়ে যায়, ঠিক আছে?
আচ্ছা, 5 নম্বর কি বলেছে, জাতীয়তাবাদী আন্দোলনের উত্থান। 1857-এ যে বিদ্রোহ সেটা দমন করা হলেও কিন্তু ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি পায়। ভারতীয়রা বুঝতে পারে যে তাদেরকে যদি ব্রিটিশ শাসন থেকে মুক্ত হতে হয় তাহলে তাদেরকে সামগ্রিকভাবে এবং একজোট হয়ে কিন্তু এর বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং আমরা দেখি যে ইন ফিউচারে পরবর্তীকালে 1885-এ আইএনসি বা ভারতীয় কংগ্রেস গঠন হয়েছিল। এছাড়া এই সময় গান্ধীজি ছিল, সুভাষচন্দ্র বসু ছিল, আরও অনেক সংগ্রামীরা ছিল, ভগৎ সিং ছিল। এরা কিন্তু কি করেছিল, মানে এদেরকে দেখে ভারতবাসীরা আরও অনেক বেশি ইন্সপায়ার হয়। 1857-এ ওটা জাস্ট একটা সূত্রপাত। তারপর থেকে এই যে আইএনসি, বিভিন্ন সংগঠনগুলি, দলগুলি, বিভিন্ন আরও যে আর কি লিডারদের এই সময় উত্থান ঘটে, গান্ধীজি, তারপর সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, সূর্য সেন, ঠিক আছে, এদের প্রত্যেকের মানে এরা প্রত্যেকেই কিন্তু মানে পথিকৃত ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের। আচ্ছা, 6 নম্বর, হিন্দু মুসলিম ঐক্যে ফাটল। যেটা বললাম যে প্রথমেই কিন্তু একটা নিয়ম নীতি তারা এনেছিল। দেখো কী হয়েছে, বিদ্রোহের সময় হিন্দু এবং মুসলিমরা একসঙ্গে লড়াই করলেও পরে কিন্তু ব্রিটিশরা কি করেছিল, ডিভাইড অ্যান্ড রুল এই নীতিতে তারা চালু করেছিল, যেখানে তারা মুসলিমদের দোষারোপ করা হয় এবং বিদ্রোহের মূল পরিকল্পনাকারী হিসেবে তাদেরকে ব্লেম দেওয়া হয়, যার ফলে তাদের প্রতি কঠোর নীতি নেওয়া হয় এবং ব্রিটিশরা হিন্দুদের সরকারি চাকরিতে বেশি সুযোগ দেয় যাতে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। মানে মুসলিমদেরকে কম সুযোগ দিয়ে তারা হিন্দুদেরকে বেশি সুযোগ দিত, যাতে মুসলিমদের আর হিন্দুদের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যায়, এদের একে অপরের প্রতি একটা বিদ্বেষ চলে আসে, একটা ধর্মের একটা পাঁচিল চলে আসে। এবং এই যে ফাটল, এটা কিন্তু মেন হচ্ছে বলতে পারো যে ব্রিটিশদের একটা প্ল্যানিং ছিল যে কীভাবে হিন্দু এবং মুসলিমদের মধ্যে ফাটল ধরানো হবে এবং এদের মধ্যে একটা ধর্মীয় বিভেদ তুলে দেওয়া হবে। নেক্সট লাস্ট পয়েন্ট দেখো কি বলেছে, যেটা উপসংহারটা কি বলেছে, 1857-এর যে বিদ্রোহ সেটা কিন্তু ব্যর্থ হয়ে গেছিলো, তবুও ভারতের ইতিহাসে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ মানে মাইলস্টোন বলতে পারো। এবং এর ফলে ব্রিটিশ শাসন আরও কঠোর হয়ে ওঠে, কিন্তু ভারতীয়রা আরও অনেক বেশি কঠোর হয়ে ওঠে, কারণ তাদের মনে তখন অলরেডি কিন্তু স্বাধীনতার আকাঙ্ক্ষাটা বেড়ে যায়, ঠিক আছে। এবং এই বিদ্রোহ পরবর্তী সময়ে কিন্তু ভারতবর্ষের যে জাতীয়তাবাদী মনোভাব তার একটা ভিত্তি স্থাপন করে এবং 1947-এ কিন্তু ভারত স্বাধীন হয়ে যায়, ঠিক আছে, এটা আমরা দেখি। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। আমি আশা করি তোমাদের ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। যারা তোমরা আমাদের কাছে পড়বে তারা এই নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।